প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক গল্প পাঠ। আজকের গল্পের শিরোনাম নমিতা ডিঙ্গি ও জঙ্গিগুলার বাক্স। গল্প পাঠ করার প্রাক মুহূর্তে অল্প কথায় গল্পের সূত্র ধরিয়ে দিচ্ছি, কারণ ইতিপূর্বে আরো 4টি পর্ব সম্প্রচারিত হয়েছে। এই গল্পের কেন্দ্রবিন্দুতে এক ডিঙ্গি নৌকা। গল্পের প্রধান নায়ক কানাই একদিন ঝড় বাদলের দিনে শনিবিলের জলে মাছ ধরতে গিয়ে একটি লোহার বাক্স পায়। সেই বাক্সটি সে বাড়িতে নিয়ে আসে। তার ছেলে বাপন বাক্সের তালা ভেঙে দেখে ভেতরে রয়েছে কয়েকটি তামাক পয়সা ও পুরনো মর্চে ধরা রিভলভার। সেটা ছিল প্রথম স্বাধীনতা আন্দোলনের সিপাহী বিদ্রোহের বাক্স। উল্লেখ্য, সিংহটের 134 নং রেজিমেন্টের শনিবিলের জলে ফেলে দেওয়ার বাক্স। তখন তারা এদিকে আসছিল, ইংরেজের হাতে ধরা পড়ছিল। তখন তারা 134 নং রেজিমেন্টের শ্রীভূমির লাঠি যুদ্ধ শেষে নতুন পথ খুঁজতে শিশপুর হয়ে শনিবিলের কাছে আসে। সেখানে একদিন থেকেও যায়। তারপর নতুন পথ খুঁজতে হাইলাকান্দি মোহনপুর মৌজার দিকে চলে যায়। শনিবিলের উৎসবের আন্তর্জাতিক দিল্লির রাষ্ট্রীয় সাংবাদিক রত্নজ্যোতি দত্ত বাক্সটি পুনর্মূল্যায়ন করতে এসেছেন। সঙ্গে তার সাংবাদিক বন্ধুরাও এসেছেন। ইতিমধ্যে কানাই রোগে সুখে মারা গিয়েছে। বাপন টেট টিচার, সে ভালোবাসে বিশাখাকে। বিশাখার বাবা দুষ্ট প্রকৃতির চরিত্রহীন লোক, তাই আপত্তি বাপনে মান নমিতার। এদিকে রোববার স্কুল বন্ধ হলেই বিশাখাকে নিয়ে শনিবিলে ডিঙ্গিনৌকো নিয়ে ঘুরতে যায় বাপন। প্রেম, ভালোবাসা, ইতিহাস আর পরম্পরা ঘিরে ভালোবাসার গল্প। সবচেয়ে উল্লেখ্য, বাংলা সাহিত্যে এখনো কোনো ডিঙ্গি নৌকোকে প্রাধান্য দিয়ে গল্প লেখা হয়নি। সেই দিক থেকে একেবারে নতুন বিষয়, একেবারে নতুন। এক সময় নদীকেন্দ্রিক সভ্যতায় বিয়েতে ডিঙ্গি নৌকো যৌতুক দেওয়া প্রচলন ছিল। সেই ইতিহাসও এই গল্পে রয়েছে। অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করে যাবেন না, ভালো লাগবে। তাহলে আজকের ধারাবাহিক গল্প পড়ে নিচ্ছি। আজকের গল্পের শিরোনাম নমিতা ডিঙ্গি ও জঙ্গিগুলার বাক্স। ভোরবেলা এক পয়সা বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি নেই, তবে মেঘলা আকাশ। তো মেঘলা আকাশে মায়াবী রূপ মেঘে, মেঘ যেন উড়ে যাচ্ছে। হাওয়ায় উত্তাপ নেই। ঝরা পাতাগুলো সকালে ঝড় আর অদ্ভুত বৃষ্টি ধারায় রাস্তার এপাশে অপাশে ছড়িয়ে রয়েছে। সঙ্গে আমের বকুল ও পড়ে আছে, যেন বসুন্ধরা কেউ এসে ভোরবেলা আলপনা এঁকে দিয়েছে। অসমে কেন ব্যাঙ ডাকছে, ক্রমাগত ব্যাঙ ডাকছে। এখন তো বর্ষাকাল নয়, তবে কেন ডাকছে ব্যাঙ। ব্যাঙের ডাকে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এরা কি কোনো অশুভ সংকেত, কি জানে? নমিতা বারান্দায় দাঁড়িয়ে ভাবছে এখন কি করবে। বিপাশার সঙ্গে কি বাপনে বিয়ে দেওয়া ঠিক হবে? বিপাশাকে কি বউ করে আনবেন? একটা অস্থিরতা নমিতাকে উদ্বেগে কুড়ে করে খাচ্ছে। যখন নমিতা বউ হয়ে আসে এই বাড়িতে, তখন সংসার থেকে শেষ ছুটি নিয়েছেন শাশুড়িমা, অর্থাৎ মনোময়ী। তখন মারা গেছেন। তখন তাকে সংসারের হাল ধরতে হয়েছিল। তারপর দেওর গৌর চাকরি পেল হাসপাতালের কেরানি হিসেবে। তারপর কি যে তার মাথায় ভিন্নতি ধরল
তার পাটনি পদবী বদল করে সমাজপতি লিখলো। এই বদল করতে কোর্ট কাছারি অনেক দূর তাকে দৌড়তে হলো। অবশ্য গৌড়ের শ্বশুর মশাই শুভেন্দু সমাজপতি খুব সাহায্য করেছিলেন গৌড়কে এই ব্যাপারে। তারই অনেক দুর্বসন্ধিও ছিল। এই নিয়ে ভীষণ কাণ্ড দুই ভাই কানাই আর গৌড়ের। ঝগড়া চলে না ওঠে। যখন জানলো একদিন কানাই পাটনি তার অনুজ ভ্রাতা গৌড় পদবী পরিবর্তন করেছে, তখন কানাই ক্ষেপে আগুন হয়েছিল। হঠাৎ সকালবেলা ডাকলো, এই গৌড় শুন। দাদা রুদ্রমূর্তি দেখে গৌড় তার প্রত্যুত্তরে ভয় ভয়ে বলল, কি দাদা, আমায় ডেকেছিস? কানাই তখন রেগে তার সরজমে তুলে বলল, তুই নাকি তোর পদবী বদল করেছিস? তবে কেন? রাগে কাঁপছিল তখনও কানাই এর শরীর। তার প্রত্যুত্তরে গৌড় বললেন, এই পাটনি পদবী কেউ আর এখন ব্যবহার করে না, এটা পুরনো। বন্ধুরা পদবী দেখে হাসে, কৌতুক করে, যা তা তুচ্ছ কথা বলে। কানাই চিৎকার করে বলো, চুপ অপদার্থ, পরে ভুলে গেলি। আবার ঠিক করে নে। গৌড়ের দিকে তাকিয়ে বললে তখন কানাই। তার প্রত্যুত্তরে বললে গৌড়, আমি এফিডেভিট অর্থাৎ কোর্ট থেকে হলফনামা করে নিয়েছি, আর এখন আর পদবী বদল হবে না। আবার চিৎকার করে বলল কানাই। তারপরে একটু থেমে বলল, শুন গৌড়, পালিয়ে যাস না, পাটনি পরম্পরা জেনে যা। এই উত্তর পূর্বাঞ্চলের অনেক পাটনি আছে, তাদের বংশধর আমরা। 16 শতাব্দীর কথা। তখন আমাদের সব ব্যবসা বাণিজ্য নৌকোযুগে হতো, জোয়ার ভাটার সঙ্গে নৌকা চলাচল করত। এইসব কথা আমি আমার ঠাকুরদার কাছে শুনেছি। একসঙ্গে সওদাগর শত একসাথে নৌকো নিয়ে ব্যবসা করতে বিদেশে বাড়ি ছিল। ভারতবর্ষের ব্যবসার প্রাণকেন্দ্র ছিল পাটনা। সেই সময়ের একটু সওদাগর গঙ্গাপদ্মার নদীর ভাটায় জলযুক্ত হয়ে মেঘনা, উজান বেয়ে কুশিয়ারা নদী দিয়ে সিলেটের জেলায় বাগেরঘাটে আসে পথভ্রষ্ট তারা। সেইখানে তখন কালবৈশাখী ঝড়ে তাদের শত নৌকার ভরাডুবি হয়। অনেক সওদাগরেরও মৃত্যু ঘটে। কর্কী নৌকো বাঁচলো, তাদের সহায় সম্বল কিচ্ছু ছিল না। সেই ব্যবসা ছিল সিলেটের জলডুব অঞ্চল। সেই জায়গা ছিল সিলেটের জলডুব অঞ্চল। অসহায় সওদাগররা তখন বাধ্য হয়ে সেই অঞ্চলের জমিদারের কাছে শুধুমাত্র বেঁচে থাকার প্রয়োজনে অনুনয় বিনয় করে নিম্নবর্গের কাজে নিযুক্ত হয়েছিল। এরাই ছিল আমাদের পূর্বজ বংশধর। আমাদের বংশধররা পাটনা ছিল বলে আমরা পদবীতে পাটনা ব্যবহার করে পদবীতে বহন করছি। এরাই ছিল আমাদের পূর্বজ বংশধর। আমাদের বংশধররা পাটনা ছিল বলে আমরা পদবীতে পাটনা ব্যবহার করে পদবীতে বহন করছি। এত বুঝানির পরও গৌড় পুনর্বার পদবী ঠিক করেনি। নমিতা খুব চেষ্টা করেছিল, দুই ভাই এর সম্পর্ক ঠিক রাখতে পারেনি। শুভেন্দু সমাজপতির কুনজরে পড়েছিল গৌড়। তার প্রশ্রয়ে সে আরো উদ্যত হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। তার জন্য মনে মনে খুব কষ্ট পেয়েছিল কানাই। পরবর্তীতে সনবিল কালীবাড়িতে শুভেন্দু সমাজপতির মেয়ে ময়নাকে বিয়ে করেছে গৌড়। বিয়ের দিন কালীবাড়িতে খুব ঝগড়া হয় কানাইয়ের সঙ্গে শুভেন্দু সমাজপতির। কানাই বলেছিল, যা আবার হয়ে গেছে বিয়ে, শুধুমাত্র বিয়েতে একটু ডিঙ্গি নৌকো যৌতুক হিসেবে দিয়ে দেবেন, আমি বাড়িতে বউ ময়নাকে তুলে আনবো, আমরা বরণ করবো বলেছিল কানাই। তখন কানাইয়ের কথা শুনে শুভেন্দু সমাজপতি কি হাসি আর কৌতুক। কানাইয়ের কথা শুনে শুভেন্দু সমাজপতি কি হাসি আর কৌতুক। আরো বলেছিল, আমি তো জেলে দেখি আমার গৌড়ের সঙ্গে বিয়ে দিইনি,
আমি কেরানি গৌর জামাই দেখে বিয়ে দিয়েছি, আমি জামাইকে মোটরসাইকেল দেব, ডিঙ্গি নৌকো প্রশ্নই উঠে না। আরো বিদ্রুপ করে বলেছিল, কিভাবে আপনি বিয়েতে ডিঙ্গি নৌকো যৌতুক হিসেবে উত্থাপন করলেন? আপনার মাথায় আছে নাকি? বলে হাসতে লাগলো শুভেন্দু সমাজপতি। সঙ্গে কালীবাড়ির বিয়েতে আসা লোকগুলো ও হাসতে লাগলো। তাদের কথা শুনে কাঁপতে কাঁপতে কানে বলেছিল, এটাই আমাদের পরম্পরা। তাদের কথা শুনে কাঁপতে কাঁপতে কানে বলেছিল, এটাই আমাদের পরম্পরা। এই ডিঙ্গি দেওয়ার প্রচলন কয়েক পুরুষ থেকে আমাদের মধ্যে চলে আসছে। আবার হাসতে হাসতে থাকে শুভেন্দু সমাজপতি। আবার কানাইয়ের দিকে তাকিয়ে বলে, ওই পরম্পরা আগলে থাকুন আপনি ব্যয় মশাই, ওই পরম্পরা আগলে থাকুন আপনি ব্যয় মশাই। আমি জামাইকে ঘর জামাই করে রাখবো, আমি জামাইকে ঘর জামাই করে রাখবো। এত তো অপমানের পর 1 মিনিট কানাই সেখানে দাঁড়িয়ে থাকেনি। নমিতাকে নিয়ে প্রায় দৌড়ে কানাই সেখান থেকে চলে আসে। শুধুমাত্র যখন মৃত্যু পদযাত্রী কানাই, তখন পায়ে জড়িয়ে কেঁদে কেঁদে বলেছিল, গৌর ক্ষমা করিস দাদা। তখন কানাই বলেছিল, দেখিস সে এদের ভাই, সেই থেকে সব সময় গৌর তাদের খবর রাখে, যদিও তাদের বাড়িতে থাকে না। শুভেন্দু সমাজপতি গড় জামাই, তবু নিয়মিত টেলিফোন করে সহায় সাহায্য করে। যদিও তাদের বাড়িতে থাকে না, শুভেন্দু সমাজপতি গড় জামাই নিয়মিত টেলিফোন করে সহায় সাহায্য করে। গৌর নমিতা ভাবতে ভাবতে আবার স্মার্টফোন তুলে বলে, নমিতা আসছে তো গৌর? অপাশ থেকে ফোনে বলে, আসছি বৌদিমণি, এখন আমি রাস্তায় আছি। নমিতা তখন মোবাইল বন্ধ করে রাস্তা দিকে তাকিয়ে রয়েছে। নমিতা ভাবতে ভাবতে আবার স্মার্টফোন তুলে বলে, নমিতা আসছে তো গৌর? অপাশ থেকে ফোনে বললে, আসছি বৌদিমণি, এখন আমি রাস্তায় আছি। নমিতা তখন মোবাইল বন্ধ করে রাস্তা দিকে তাকিয়ে রয়েছে। আজ এখানেই শেষ করছি কবিতা উৎসব। এদিকে অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি রয়েছে, উপস্থাপনা খামতি রয়েছে, তবুও দেশে বিদেশে হাজার হাজার দর্শকীয় অনুষ্ঠান দেখে থাকেন। আপনি দেখুন, দেখতে তখন ভালো লাগবেই। নমস্কার।